ভোটের ট্রেনের হুইসেল বেজেছে, প্রস্তুত হচ্ছে মাঠ, অপেক্ষা এক সুষ্ঠু ভোটের। কিন্তু ভোটের যখন আর মাত্র 50 দিনেরও কম সময় বাকি, তখন নিরাপত্তা ঘাটতি সহ সুষ্ঠু নির্বাচন নিয়েও নানা শঙ্কা। এর মধ্যে দীর্ঘ নির্বাসনের পর বৃহস্পতিবার ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর ভোটে তারেক ফোরন কতটা, আলোচনা করব আজকের ভোটের ট্রেনে। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গ দেব নাজমুস সাকিব। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25শে ডিসেম্বর থেকে বাড়িয়ে 31শে ডিসেম্বর করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। ইসি সচিবের বক্তব্যটি শুরুতে শুনে আসব। পোস্টাল ভোট বিডি এই অ্যাপে নিবন্ধনের সময়সীমা 25শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা আমরা এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে, যাতে নমিনেশন পেপার সাবমিশনের সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো থাকে, ব্যাংকের ট্রানজ্যাকশনের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিক মতন সম্পন্ন করতে পারেন। এদিকে কোনো দল বা প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে ইসিকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি। ফেব্রুয়ারির 12তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে 3 বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। তারেক রহমানের দেশে আসাকে স্বাগত জানিয়েছে সরকার। নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। আমরা আজ আলোচনা করব ভোটে তারেক ফোরন নিয়ে। আলোচনার জন্য ঠিক কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজকের আলোচনার শিরোনাম ভোটে তারেক ফোরন। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। স্যার, আপনাকে স্বাগত আমাদের ভোটের ট্রেনের আয়োজনে। শুরুতে একটু জানতে চাই, যেহেতু রাত পোহালেই বলা যায় যে তারেক রহমান আসলে দেশে ফিরছেন, ভোটের আগে তিনি যে ফিরছেন তাতে কি নির্বাচনে কি ধরনের প্রভাব আমরা দেখতে পারি? অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ আমি বলবো জনাব তারেক রহমান লন্ডনে তার দীর্ঘ সময় পার করে তিনি দেশে ফিরছেন। ঠিক যে সময়টাতে তিনি ফিরছেন ঠিক 2 মাস পরেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং আমরা জানি যে বেশ খানিকটা সময় ধরেই তিনি যে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল, যে দলটি একটা দীর্ঘ সময় ধরে নানা রকম অভ্যন্তরীণ কোন্দল, নানান রকম দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে অনেকেই লিপ্ত হয়েছিল, এবং তিনি আসার ফলে আমার ধারণা যে তার যে দৃশ্যমান উপস্থিতি, এটা দলের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা এই মুহূর্তে ভোটের আগে বিএনপির জন্য প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু স্যার, আমরা তো দেখছি যে খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে অসুস্থ এবং তিনি এখন এভার কেয়ারে আছেন, এবং দলীয় যারা নেতাকর্মী তাদের মধ্যে যে উদ্দীপনার যে ব্যাপারটা, এবং নির্বাচনের আগে আমরা যদি যেগুলো আসলে ভ্যালিড নির্বাচন বলা যায়, তার আগে তফসিল ঘোষণার পর যে উদ্দীপনা উৎসাহ ছিল, সেটা কি আসলে এবার দেখতে পাচ্ছেন, কিংবা তারেক রহমান আসার পরে সেটা আসলে কতটা বাড়তে পারে? না, দেখুন, আমি তো উদ্দীপনা দেখছি, এইটা এখনো একটা শান্ত পরিবেশে উদ্দীপনাটা কাজ করছে, এবং আমি আশা করি যে যখন আপনার নমিনেশনটা চূড়ান্ত হবে এবং তো প্রচারের সময়টা চলে আসবে, তখন ওই সময়টাতে আপনার নির্বাচনী প্রচারণার
যে উত্তেজনাটা, সেই উত্তেজনাটা বাড়বে। মানে আমি বলছি যে এর যে ফেস্টিভ মুডটা, এই ফেস্টিভ মুডটা তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে এখনও ওই সময়টা আসেনি যে নির্বাচনটাকে একেবারে মানে আমরা যেভাবে উপভোগ করতে পছন্দ করি, সেই সময়টা হলো প্রচারের টাইমটা। তো সেটা আসলে অবশ্যই এটা আরও হবে। এবং আমি মনে করি যে তারেক রহমানের আসার মধ্য দিয়ে এই যে ভোটের যে ট্রেন্ড, যে যাত্রা, ভোটের যে যাত্রা, সেই যাত্রাটাও উজ্জীবিত হবে। বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো অবশ্যই উজ্জীবিত হবে, এবং অন্যান্য রাজনৈতিক দলের উপরও এটা একটা বড় ধরনের মানে আমি বলবো যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতার একটা জায়গাও তাদের মধ্যে তৈরি হবে। যে এখন যে কেউ কেউ আসলে স্যার বলছিলেন যে তারেক রহমান আসলে তিনি দেশে ফিরলে যে সরকার ব্যবস্থা সেটা আসলে ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে কি আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের আরও 2 মাস বলা যায় যে নির্বাচনের আগে, সেটা কি কোনোভাবে বাধাগ্রস্ত কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারে? আমি এটাতে কোনো ক্ষতির সম্মুখীন দেখি না। আমি মনে করি আমি তাকে এ যাবৎকাল তার প্রত্যেকটা পদক্ষেপকে যেভাবে বিবেচনা করি, যে তিনি কিন্তু সতর্কভাবে এগোচ্ছেন, এমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না যে পদক্ষেপ আলটিমেটলি বিএনপির তার পলিটিক্যাল ক্যারিয়ার এবং বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটাকে শঙ্কাগ্রস্ত করতে পারে। আমার মনে হয় না যে এই সরকার তিনি ভোটের আগেই মানে এই সরকারের উপরে তারেক জিয়া তার আস্থা সরিয়ে নেবেন, সেটার কোনো সম্ভাবনা আমি দেখি না। বরং আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে আমরা যে লন্ডনে তারেক জিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হলো, সেই বৈঠকের পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের একটা বোঝাপড়া তখনই হয়েছে, এবং সেই বোঝাপড়াটা চূড়ান্তভাবে এই ভোটের মাধ্যমে সেটার একটা পরিসমাপ্তি ঘটবে। আমরা জানি যে শরীফ ওসমান হাদী একেবারে সরাসরি স্টুডেন্ট আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার যেই ঘটনা এবং তার পরপর আমরা দেখেছি যে নিরাপত্তা নিয়ে নানা ধরনের যে বিষয়গুলো সেগুলো সামনে আসে, এবং এরপরে দেখেছি যে এনসিপির আরও একজন নেতাকে আসলে গুলি করা হয়েছে। সব মিলিয়ে তারেক রহমানের কি সেক্ষেত্রে নিরাপত্তার যে ঝুঁকি সেগুলো দেখছেন? না, দেখুন, এখানে এখন রাজনীতির মাঠে যে কোনো নেতার উপরই ঝুঁকি হতে পারে, কারণ নানা দিক থেকে নানান হিসেব নিকেশের মাধ্যমে রাজনীতির মাঠকে অস্থির করার একটা পক্ষ তো কার্যকর আছে। যত আমরা যদি এই শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু একটা সুরাহা করতে পারতাম, সুষ্ঠু কিনারা করতে পারত সরকার, তাহলে আমার মনে হয় এটা আমাদের সামনে যে নির্বাচনী পরিবেশ, সেই পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটার একটা ধারণা আমরা পেতাম। কিন্তু এই বিষয়ে কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করছি না, যে কারণে আতঙ্ক বা আপনি বলে করে সন্দেহ আমাদের মধ্যে এখনও থেকেই যাচ্ছে যে আসলে নির্বাচনী পরিবেশটা একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কি না, এই সন্দেহটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারছি না। কারণ মানে আমরা এখনও দেখতে পাচ্ছি যে বহু ধরনের উগ্রবাদী আচরণ যেটা আমাদের শুধু মানে এই নির্বাচনী পরিবেশকে শঙ্কার মধ্যে ফেলছে না, বরং জনমনের মধ্যেও এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে, যেটা হলো সবচেয়ে ভয়াবহ বিপদ। আমি মনে করি যে যদি জনমনে সংখ্যা তৈরি হয়ে যায়, তাহলে ভোটের উপর এটার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া স্যার আমরা দেখছি যে বিএনপির যেমন আসন সমঝোতার যে বিষয়গুলো, সেগুলো গতকাল আমরা দেখেছি যে একটি দলকে 4টি আসন দেওয়া হয়েছে, আজকেও প্রায় 9টি আসনের মতো দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদের যেই একটা ঝুঁকি থাকে দল হিসেবে, সেটা কি আসলে কোনোভাবে তৈরি হতে যাচ্ছে কিংবা হচ্ছে? আমার মনে হয় যেহেতু বিএনপি একটা বড় দল, তা বহুদিন পরে সে নির্বাচনে যাচ্ছে, সুতরাং একটা এই ধরনের একটা প্রবণতা তো থাকতেই পারে। এবং থাকলে আমার ধারণা যে তারেক জিয়া যেহেতু আসছেন, তিনি হয়তো এটার একটা সুরাহা বের করতে সক্ষম হবেন, যে যারা মানে বিশেষ করে বিদ্রোহী প্রার্থী, যেটার একটা মেকানিজম হয়তোবা এরকম থাকতেও পারে যে স্বতন্ত্র প্রার্থীদেরকেও বিএনপি হয়তো দলীয়ভাবে সমর্থনও দিতে পারে। সুতরাং এটার সমাধানের রাস্তা তো অবশ্যই আছে,
এবং আমি মনে করি যে বিএনপি নেতৃত্ব এটাও গুরুত্বের সাথে বিবেচনা করবেন, কারণ কিন্তু তৃণমূলের যে শৃঙ্খলা সেটা কি আসলে বিএনপির মধ্যে, যেমন আমরা দেখেছি যে একটা দীর্ঘ সময় তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি, সেক্ষেত্রে শৃঙ্খলাটা কি গত 1-1.5 বছরে দেখা গেছে? আমার মনে হয় যে তার উপস্থিতি, বিশেষ করে আমি মনে করি যে নেতার উপস্থিতি এইটা অনেক সময় ডেটারেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে রাজনীতিতে। যে আগে পরিস্থিতিটা যেরকম ছিল, তারেক জিয়া আসার পরে হয়তো তার দৃশ্যমান উপস্থিতি দলের মধ্যে একটা ডিসিপ্লিন আনার ক্ষেত্রে একটা অটোমেটিক ভূমিকা রাখতে পারে। হয়তো যারা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করবে তারা হয়তো এই মুহূর্তে চাইবে না, যেহেতু দলের নেতা উপস্থিত, যে তারা এমন কিছু করুক যাতে বিএনপির রাজনীতিতে তাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গাটাও নষ্ট হয়ে যায়। এর বাইরেও একটা আলোচনা আছে যে ইসলামিক দলগুলোর যেই উত্থান এবং তারা যে জোটভুক্ত হয়েছে, সেক্ষেত্রে বিএনপির জন্য এই তাদের জোটভুক্ত হওয়াটা ক্ষতিকর কিনা, কিংবা তারা কি আগামী নির্বাচনে আসলে ক্ষমতায় যেতে পারে কিনা, সেই বিষয়ে আমরা প্রশ্ন রাখবো আপনার কাছে। তবে তার আগে নিব আরও একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি নাজমুস সাকিব। আমরা আজ আলোচনা করছি ভোটে তারেক ফোরন। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। স্যার, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ইসলামিক দলগুলোর একটি জোট হয়েছে এবং বলা হচ্ছে যে এবার তাদের ভোটের যে অঙ্ক সেটা অনেক বেশি বেড়েছে। সব মিলে আসলে আগামীর ক্ষমতায় কি আমরা তাদেরকে দেখতে যাচ্ছি কিনা, কিংবা কি বলবেন, কি বিশ্লেষণ আসলে? এ পর্যন্ত যতগুলো সার্ভে বেরিয়েছে, সেই সার্ভেগুলোতে এখনও ওইরকম কোনো সিদ্ধান্তে আমি মানে ওই সার্ভেগুলো যে ফাইনালি এই ধরনের কোনো সিদ্ধান্ত এসছে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়ার, সেটা তো আমরা দেখিনি এখন পর্যন্ত। দেখিনি। আরেকটা জিনিস হলো যে স্পেসিফিক দলের ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল। অতীতে সে বহুবার সরকার গঠন করেছে, সরকারে সে সুতরাং তার যে অভিজ্ঞতা, প্লাস সারা দেশের 300 আসনে একটা উইনিং যে কম্বিনেশন, প্রার্থীর যে উইনিং কম্বিনেশন, এইটা যদি আমি বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে তো আমার কাছে মনে হয় যে আমি পাল্লাটা এখনও বিএনপির দিকেই আমি হিসেব করে বলবো। কারণ আপনি যদি জামাতের নমিনেশনের দিকে তাকান, সেই নমিনেশনে অধিকাংশই কিন্তু প্রায় মানে 80% না হলেও 50 to 60% তারা তরুণ মুখ, নতুন মুখদেরকে আপনার নমিনেশন দিয়েছে। এই নতুন মুখকে আপনার এই প্রথমবারের মতো নির্বাচনে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। কারণ আমাদের নির্বাচনের ইতিহাস বিশ্লেষণ করলে তা কিন্তু বলে না। সুতরাং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা ঠিক যে ইসলামিক দলগুলো ভালো করবে নির্বাচনে, তারা অনেক আসনও হয়তো পাবে, কিন্তু আমার মনে হয় না যে উইনিং তারা এই নির্বাচনেই ক্ষমতায় চলে আসবে। এইটা আমার কাছে মানে বাস্তবিক বিবেচনায় এই ব্যাপারটাতে আমি এখনো কনভিন্স না। তবে ডেফিনেটলি অতীতের যে কোনো সময়ের তুলনায় ইসলামিক দলগুলো ভালো করবে। কিন্তু আমরা দেখছি যে তারা আসলে কিছুটা চমক দেখানোর চেষ্টা আছে, যে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে থেকেও কাউকে আসলে তারা প্রার্থী দিচ্ছে। সেটা কি আসলে মানে এর মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছে? তারা তো বিশেষ করে মানে ডাকসুর যে অভিজ্ঞতা, ডাকসুর যে ইলেকশন স্ট্র্যাটেজির দিকে যদি আপনি তাকান, তাহলে আমরা সেখানেও দেখি যে তারা এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েছে আর কি। তো এই স্ট্র্যাটেজিগুলো তো মাত্র 1-2 সিটে, একটা আসনে বা 2 আসনে হয়তো, বা আমি জানি না, ওই একটা আসনের কথা একটিতে না, আর কোনো আসনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তবে 1-2 আসনে তো আপনার চমক দেখিয়ে তো লাভ নাই। আপনাকে তো সরকার গঠন করতে হলে আপনাকে 151 আসনে জিতে আসতে হবে। 151তে আপনাকে উইন করতেই হবে আপনি যদি সরকার গঠন করতে চান। তো সেইটা আমার মনে হয় মানে ইলেকটোরাল স্ট্র্যাটেজির চমক দেখিয়ে একেবারে এই নির্বাচনে হয়ে যাবে, এটা আমার কাছে এখনও আমি এই বিষয়টাতে কনভিন্স না আর কি।
আমরা দেখছি যে দলগুলো আসলে আশ্বাস দিচ্ছে যে যদি তারা ক্ষমতায় যায় সেক্ষেত্রে জাতীয় সরকার গঠনের দিকে মনোযোগী হবে। সেটা কি বিগত ইতিহাসগুলো তাই বলে কিনা, কিংবা এটা কি আসলে রাজনীতির একটা টার্ম কিনা, কি মনে হয়? এটা এক ধরনের মানে পপুলিস্ট স্লোগান আর কি। আপনার এই মানে আপনি মানে রাজনৈতিক দলগুলো, এটা আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে তারাও ঐক্যমতের সরকার করেছিল। হ্যাঁ, তো সবাইকে নিয়ে আপনি দেশ শাসন করবেন, এই কথাটা খুব ভেগ এই অর্থে যে আমরা তো যে ধরনের সরকার পদ্ধতির সাথে পরিচিত সেটা হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি, যেখানে সরকারটা ফাংশনই করে, সরকার ক্ষমতাসীন দল এবং তার অপোজিটে একটা শক্তিশালী বিরোধী দল থাকে। এই কম্বিনেশনটা যদি না থাকে তখন একটা গভর্নমেন্ট ইফেক্টিভলি রান করতে পারে না। জাতীয় সরকার কখন কাজ করে? কোনো ইমার্জেন্সি সিচুয়েশন যদি একটা দেশে বিরাজ করে, দেশে এখন যুদ্ধ লেগে গেছে, হ্যাঁ, এই মুহূর্তে আসলে দলাদলি বা সরকারি দল বিরোধী দল এই ধরনের হিসাব সময়টা নেই করার সাধারণত আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটেনে একবার হয়েছিল, ব্রিটেনের হিস্ট্রিতে, এই জাতীয় সরকার, কারণ এটা ছিল তখন যুদ্ধ পরবর্তী অবস্থা, সকলের সহযোগিতার প্রয়োজন ছিল। সুতরাং আমি মনে করি যে জাতীয় সরকারের এই ধারণাটা এটা খুবই একটা ভেগ একটা ইস্যু। সবশেষে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলার যেহেতু আমরা সার্বিকভাবে এখনো উন্নয়ন দেখছি না বলা যায়, সেক্ষেত্রে এর মাঝে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব? দেখুন, আমি মনে করি যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা আমার একটা ব্যক্তিগত অবজারভেশন, নির্বাচনটা হবে, কিন্তু কি ধরনের নির্বাচন হবে এই প্রশ্নটার কোনো সলিউশন হয়তো আমরা শেষ পর্যন্ত দেখতে পাবো না। কারণ আলটিমেটলি মানে এই ইন্টারিম গভর্নমেন্ট বা পুরো পোস্ট 5 অগাস্ট আপনি যদি পলিটিক্যাল সেটেলমেন্টটা দেখেন সারা দেশে, এই সেটেলমেন্টের মধ্যে নানান রকম এলিমেন্ট ঢুকে গেছে। আমরা এখনো কনফার্ম না যে অস্ত্রগুলো থানা থেকে লুট হয়েছিল এই অস্ত্রগুলো কি সব ফেরত এসছে, বা অবৈধ অস্ত্রগুলো কি সবগুলোকেই উদ্ধার করা সম্ভব হয়েছে, বা কত পার্সেন্ট সম্ভব হয়েছে। তারপরে ধরেন যে যদি আওয়ামী লীগের একটা অংশ যারা দেশের ভিতরে থাকে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তারা কি কোনো রকম সহিংস আচরণ করবে কিনা এই বিষয়েও তো কোনো তৎপরতা নাই। এ বিষয়ে সরকারের দিক থেকে কোনো সিরিয়াস চেষ্টা নাই, বা ইলেকশন কমিশনের দিক থেকে কোনো উদ্বেগ নাই যে এটা একটা ফ্যাক্টর হতে পারে। মানে আপনি কিছুক্ষণ আগে আমাদের মধ্যে আলাপ ছিল, আপনি বলছিলেন যে অংশটাতে আওয়ামী লীগের একটা বেজ ধরি আমরা গোপালগঞ্জ বা ওই এলাকাতে। স্যার, তাহলে আমরা মানে এখনো আসলে কোনো কনক্লুশনে যেতে পারছি না। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভোটের ট্রেনে সময় দেওয়ার জন্য। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরে আমরা তৃণমূলে যুক্ত হব ময়মনসিংহ থেকে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই ভোটে তারেক ফুরন নিয়ে কি ভাবছেন তারা। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, জানতে চাই যে যারা আসলে ভোটার আছেন ময়মনসিংহের, আগামীকাল যেহেতু তারেক রহমান আসছেন, সেক্ষেত্রে বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের বক্তব্যটা কি? সাকিব, আজকে আমরা ভোটের ট্রেনে যুক্ত হয়েছি টাউন হল প্রাঙ্গণ থেকে। এখানে আমাদের সাথে একজন বিএনপির নেতা এবং একজন জামাতের নেতা যুক্ত হয়েছেন। আমি যদি একটু জানাই যে তারেক রহমানের যে আগামীকালকের আগমন, সেটি ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিকেল থেকেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু ঢাকামুখী বাস ট্রেন যেভাবে পারছেন যাচ্ছেন, এবং আজকে সারা রাতেই ঢাকার দিকে যাবেন। তো এই বিষয়ে আমরা কথা বলবো। আমার ডান পাশে আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুল হক। আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আগামীকাল তারেক রহমান আসছে, আমরা যতটুকু জানি যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইতিমধ্যেই তিনি প্রবেশ করেছেন। আগামীকাল দুপুর 12টা নাগাদ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। তো এটি নিয়ে আসলে আপনারা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে উদ্দীপনা কেমন, বা এটা আগামী যে নির্বাচন, এই নির্বাচনে বা ভোটের মাঠে এটার কতটুকু প্রভাব পড়তে পারে? আজকে আপনারা জানেন যে আজকে নতুন বাংলাদেশে আগামীকালকে 25শে ডিসেম্বর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে, প্রত্যার্পণ উপলক্ষে নতুন ইতিহাসের সৃষ্টি হবে। ইতিমধ্যেই আমরা দেশব্যাপী আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যে ঢাকার যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থল সহ আশপাশের সমস্ত জায়গায় লোকারণ্য হয়ে গেছে। আমাদের বিশ্বাস যে কোটি লোকের সমাগম হবে এবং উনার বাংলাদেশের আশা সংবাদের সাথে সাথেই সারা বাংলাদেশব্যাপী যে নির্বাচনী আবেগ যেটা শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সর্বশ্রেণীর সর্বপেশার বর্ণমত মানুষের মাঝে এই নির্বাচনে আলাপ আলোচনা একটাই, যে আগামী যে নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচন একটা অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে এবং সেই প্রতীক্ষায় সারা দেশের মানুষ অপেক্ষা করছে। এবং সেই যে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের প্রত্যাশা এই দেশের মানুষের যে বিগত 15-16 বছর তারা তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, যে আগামী 12ই ফেব্রুয়ারির 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে সবাই ভোট দিতে আগ্রহী, উদ্গ্রীব হয়ে আছে। এবং আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিগত 15-16 বছর যাবৎ এই দেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উনি ওনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেইটারই প্রতিফলন হবে। এবং ওনার ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার। আমি একটু যেতে চাই মহানগর জামাতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার আপনার কাছে আমার একটু জানতে চাওয়া যে তফসিল ঘোষণার পর থেকে আর মাত্র কয়েকদিন আছে মনোনয়নপত্র জমা দেওয়ার এবং ক্রয়ের শেষ দিন, কিন্তু আমরা নির্বাচনের যে প্রকৃত আমেজ, সেই আমেজটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো তারেক রহমান কালকে আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তার আসার পরে এই যে প্রচারণায় কি আরো গতি আসতে পারে কিনা, আপনাদের দলের পক্ষ থেকে কি মূল্যায়ন এটার? জি, আমরা সবাই জানি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অলরেডি তফসিল হয়ে গেছে। নির্বাচনের আমেজ নাই, বিষয়টা কথাটা ঠিক এরকম না। সারা দেশেই বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পোস্টার লাগিয়েছেন, ব্যানার লাগিয়েছেন, ফেস্টুন লাগিয়েছেন, মিছিল মিটিং করেছেন, কিন্তু বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরে আগামী জানুয়ারির 21 তারিখ পর্যন্ত কোনো প্রকার নির্বাচনী কার্যক্রম চালানো যাচ্ছে না। অনেকে মনে করছেন যে নির্বাচন কার্যক্রম কিছুটা স্থিমিত হয়ে পড়েছে, কিন্তু না। নির্বাচনী আইন অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ মাঠে ময়দানে আগের মতো মিছিল মিটিং, পোস্টারিং, লিফলেট বিতরণ এগুলো করতে পারছেন না, যার কারণে অনেকের কাছে মনে হচ্ছে নির্বাচনটা কিছু স্থগিত হয়ে পড়েছে। বিষয়টা এরকম না, আগামী জানুয়ারির 21 তারিখ থেকে পুরোদমে নির্বাচন শুরু হয়ে যাবে, সকলেই মাঠে ময়দানে থাকবে, এখনও আছে কিন্তু প্রকাশ্যে মিছিল মিটিং করছেন না। জানুয়ারির 21 তারিখ থেকে সবাই মাঠে ময়দানে প্রতিযোগিতামূলকভাবে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির বর্তমান চেয়ারম্যান দেশনীতি বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন। এই অবস্থায় বিএনপি অভিভাবকহীন অবস্থায় আছে। তো তারেক রহমান সাহেব দেশে আসছেন, তারেক রহমান সাহেব দেশে আসছেন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য জামাত, বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ভূমিকা অনস্বীকার্য। সেই হিসেবে তারেক রহমান সাহেব আসছেন, এটা একটা পজিটিভ বিষয়। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমার ডান পাশে, আমি ছোট্ট করে একটু জানতে চাই যে ভোটের মাঠে অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের কোনো বাধা দেখছেন কিনা তৃণমূল পর্যায়ে? এখন পর্যন্ত আমরা এরকম আশঙ্কা করছি না, তবে তৃণমূল পর্যায়ের সাধারণ ভোটারদের মাঝে একটা আশঙ্কা, বিগত 15-16 বছরে যে ফ্যাসিস্টের সময় যে নির্বাচন হয়েছে একটা আশঙ্কা আছে আমরা মনে করি। সেটা কাটিয়ে ওঠার জন্য আমি মনে করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এটা চোখে পড়ার মতো থাকতে হবে। পাশাপাশি এটা আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আস্থায় নিতে হবে। আমাদের আমি একটু আমার ডান পাশে একটু যেতে চাই ছোট্ট করে, আমরা শেষ পর্যায়ে আছি। সুষ্ঠু নির্বাচনে আপনারা তৃণমূল পর্যায়ে কোনো বাধা দেখছেন কিনা, মাথাতে উত্তরণের কি রাস্তা আছে? আসলে তৃণমূল পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এবং দায়বদ্ধতা আছে। যেমন মাঠ পর্যায়ে যেমন অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করতে হবে,
যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ফ্যাসিস্টের যে সমস্ত সহযোগী কেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। তো আমাদের দাবি হচ্ছে তাদেরকে বিভিন্ন পর্যায় থেকে সরিয়ে ইনঅ্যাক্টিভ করতে হবে, তাহলে আগামী নির্বাচনটাকে সুষ্ঠু সম্পন্নভাবে করা যাবে আশা করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে, তারা যেটি বলেছেন যে আগামীকাল তারেক রহমান আসছেন দীর্ঘ প্রায় 18 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটিকে নিয়ে আসলে বিএনপির নেতাকর্মীরা যেমন চাঙ্গা হবে, পাশাপাশি এটি নিয়ে সারা দেশেও কিন্তু আলোচনাও রয়েছে। এবং পাশাপাশি আরেকটি জিনিস তারা বলছেন সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তৃণমূল পর্যায়ের মানুষকে আস্থায় আনতে হবে যে আগামী নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, তাদের নিজের ভোট নিজে দিতে পারবে। তো এই ছিল আমার কাছে আজকের ভোটের আড্ডার সর্বশেষ। হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে যে আলোচনা করছিলাম মোটা থেকে বলাই যে আগামীর একটি সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং তার জন্য সরকারের যে পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ সেটা একসঙ্গে নিতে হবে বলেই প্রত্যাশা করছেন আসলে সবাই। আজকের মতো আমরা ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা।